দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল, আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। দেখেন, যারা আপনারা নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন বা যাদের নজরে পড়ে, তারা অনেক কথাই বলতেছেন যে আফগানিস্তান এই, আফগানিস্তান সেই। হ্যাঁ, এটা অনস্বীকার্য যে আফগানিস্তান ভালো খেলেই জিতেছে, তবে এটা বুঝতে হবে যে শারজা তাদের ঘরের মাঠ, যেখানটাতে তাদেরকে হারানোটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। যেখানটাতে তারা নিজেদের দুর্গ হিসাবে নিজেদেরকে তৈরি করে রেখেছে, যেখানটাতে সাউথ আফ্রিকার মতো টিম তাদের কাছে সিরিজ হেরে এসেছে, সেইখানটাতে তাদেরকে গিয়ে আমরা হারায় আসবো, সেটা আসলে খুব একটা অসাধ্য বিষয় না হলেও একদম যে সাধ্যের বাইরে ছিল, ব্যাপারটা কিন্তু আসলে সেরকমও না। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে টুকিটাকি কথা বলতে চাই, যেটা আমরা আসলে কোন কারণে কোন কারণে আমরা এই আফগানিস্তানের কাছে সিরিজটা হেরে গেছি, ব্যাপারটা হচ্ছে সেইখানটাতে। দর্শক, প্রথম ম্যাচটা যদি আপনি পর্যালোচনা করে দেখেন, তাহলে কিন্তু আমরা বেশ বাজে ক্রিকেট খেলে হেরেছি, সেটা নিয়ে কোনো ধরনের সন্দেহ নাই, অস্বীকার করার মতো কিছু নাই। প্রথম ম্যাচটাতে আমাদের পারফরমেন্স লেভেলটা খুবই নিম্নমানের ছিল। আমরা মাত্র 235 রান চেজ করতে পারিনি। 123 রান থেকে আমরা 120 রান থেকে, যেখানে 2 উইকেট ছিল আমাদের, সেইখান থেকে আমরা 143 রান করতে করতে অল আউট হয়ে গেছে। একটা মেমোরেবল কলাপস বলা চলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। এর আগে 20 রানে বাংলাদেশ 8 উইকেট হারাইছে কিনা সেটা আমার কাছে মনে হয় যেন ইতিহাসে এটা প্রথমবার। তো সেই ম্যাচটার কথা বাদ দিলাম দর্শক। দ্বিতীয় ম্যাচটা যদি আপনি লক্ষ্য করে থাকেন, দ্বিতীয় ম্যাচটাতে বাংলাদেশ বেশ ভালো ফাইট দিছে, বেশ ভালো কামব্যাক করছে। প্রথম ম্যাচের মতো সেম ওয়েতে তাসকিন আহমেদ ফার্স্টেই এসে আপনার গুরবাজের উইকেটটা নিয়ে নিছে। প্রথম ম্যাচেও তিনিই নিয়েছিলেন। তো রাহমানুল্লাহ গুরবাজ এমন একজন ব্যাটসম্যান, তিনি যদি আউট না হন, কিংবা আফগানিস্তানের আগের ম্যাচগুলোও যদি আপনারা দেখে থাকেন, আফগানিস্তান যতবার টপ অর্ডার ভালো করেছে, আফগানিস্তান কিন্তু সেই ম্যাচগুলোতে অপোজিশনকে সামনে দাঁড়াতেই দেয়নি। সেটা যেই অপোজিশনই হোক না কেন, আফগানিস্তান যদি একটা ভালো সংগ্রহ পেয়ে যায়, সেইখানটাতে আপনার অপোজিশন টিমকে তারা তাদের বোলিং লাইন আপ দিয়ে আটকে দিতে পারে। এটা হচ্ছে আফগানিস্তানের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য। তো এবার আসেন তৃতীয় ম্যাচটাতে যেই জিনিসটা ঘটছে। তৃতীয় ম্যাচটাতে আমরা নাহিদ রানাকে আমাদের দলের অন্তর্ভুক্ত করাইছি, কিন্তু একদম ফ্রন্ট লাইনের যে বোলারটা ছিলেন আমাদের তাসকিন আহমেদ, তাকে বসায় আমাদের নাহিদ রানাকে ঢুকানো লাগছে। এখন আমার কথা হলো, ভাই, তাসকিন আহমেদ কি আনফিট ছিলেন, অসুস্থ ছিলেন, জ্বর আসছিল লিটন কুমার দাসের মতো, যে কারণে স্কোয়াডের বাইরে থাকলেন? একজন পেসার প্রথম 2 ম্যাচে 5টা উইকেট নিয়েছেন। অন্যদিকে শরীফুল ইসলাম মাত্র 2 ঘন্টাতে আপনার আফগানিস্তানের ব্যাটসম্যানদের, রহমানুল্লাহ গুরবাজের মতো ব্যাটসম্যানের উইকেট নিচ্ছেন তাসকিন আহমেদ খুব ইজিলি। সেইখানটাতে তাসকিন আহমেদকে বসায়া রহমানুল্লাহ গুরবাজকে যে একটা সুযোগ তৈরি করে দেওয়া হলো ভালো একটা স্কোর করার জন্য, দিন শেষে কিন্তু সেটাই হয়েছে। রহমানুল্লাহ গুরবাজ এর আগেও বাংলাদেশের সাথে মেবি কাপল অফ 100 করেছেন। গত ম্যাচেরটা নিয়ে হয়তো বা তিনটা সেঞ্চুরি মনে হয় বাংলাদেশের এগেনস্টে, মোস্ট প্রবাবলি, আমি যদি ভুল না হয়ে থাকি। তো এখানে সিদ্ধান্তটা ভুল কার বলবেন? বিসিবির সিদ্ধান্ত, কোচের সিদ্ধান্ত ছিল, নাকি অধিনায়কের কল ছিল? কোনটা আমি এটা বলবো না, বাট যেই কলটা করুক না কেন, সেটা বিসিবি হোক, অধিনায়ক হোক, যেই কলটা করুক না কেন, তাসকিন আহমেদকে দলের বাইরে রাখার, দ্যাট ওয়াজ দ্য স্টুপিডেস্ট থিং আই হ্যাভ এভার সিন ইন ক্রিকেট। কারণ যেই দলটার বিরুদ্ধে আপনি অপোজিশন টিমের একজন ব্যাটসম্যানকে যে বোলারটা দিয়ে বারবার আউট করে দিচ্ছেন, আপনি তাকেই বসায় দিলেন, ব্যাপারটা অন্যরকম লাগে না? আপনি দেখেন, একটা জিনিস চিন্তা করেন, অপোজিশন টিমে নূর আহমেদের মতো বোলার ছিল, লেগ স্পিনার। তো তারা কিন্তু আপনার মোহাম্মদ গাজানফরকে বসায় নাই, আলাম মোহাম্মদ গাজানফরকে বসায় নাই, তারা কিন্তু তাকে খেলাইছে। বিকজ এই সিরিজে এখনও পর্যন্ত 8টা উইকেট নিয়ে নিয়েছিলেন আলাম মোহাম্মদ গাজানফর। চাইলে রশিদ খানও বসে থাকতে পারতেন, বসে নাই। কারণ তারা জানে তারা কোন ব্যাটসম্যানের এগেনস্টে স্ট্রং, কিংবা বাংলাদেশের কোন ব্যাটসম্যানরা তাদের এগেনস্টে দুর্বল। দ্যাটস ওয়াই তারা তাদের টিম কম্বিনেশনটা ঠিকই রাখছে।
অন্যদিকে আমরা কোনো কিছু চিন্তা না করেই তাসকিন আহমেদকে বসায় নাহিদ রানাকে ঢুকাইছি। আপনি তাসকিন আহমেদকে রাখতেন, নাহিদ রানাকে রাখতেন, মুস্তাফিজ তো ছিলই, শরীফুল ইসলামকে একটা ম্যাচ বসায় রাখতেন, আমার কাছে মনে হয় আপনার ম্যাচের রেজাল্টটা পরিবর্তন হয়ে যেতে পারত। এবার আসেন রিশাদ আহমেদের কথা। রিশাদ হোসেন প্রথম ম্যাচটাতে কোনো কিছু করতে পারে নাই, কিন্তু আমরা যেটা দেখেছি যে সেকেন্ড ম্যাচে, থার্ড ম্যাচে, প্রথম ম্যাচে সব কয়টা ম্যাচেই স্পিনাররা বেশ ভালো করেছে। সেইখানটাতে আপনি থার্ড স্পিনার হিসাবে রিশাদ হোসেনকে দলে রাখলেও তেমন একটা কিছু হইতো বলে আমার মনে হয় না। তাকে নিলেও হয়তো বা ম্যাচের রেজাল্টটা পরিবর্তন হয়ে যেতে পারত। এবার বাংলাদেশের ব্যাটিংয়ের কথা ধরি। বাংলাদেশের তানজিদ হাসান তামিম তৃতীয় ওডিআইতে এসে 2টা লাইভ পেয়েও 30-এর কোঠা পার করতে পারেন নাই। তো যেই টাইপের প্লেয়ার আসলে শর্ট সিলেকশন এত পরিমাণ ভুল, ব্যাটের নিচে বল দিলে খেলতে পারতেছেন না, বাইরে বল দিলে, পেছনে বল দিলে যেভাবেই দেখ না কেন আউট হয়ে ফিরে যাচ্ছেন। তো এদের জায়গায় অন্য কাউকে চাইলে সুযোগ দেওয়া যেত। অনেক সুযোগপ্রাপ্ত, মানে অনেক বঞ্চিত প্লেয়ারই বাংলাদেশের বেঞ্চে বসে আছে কিংবা দলে ডাক পান না, এদেরকেও চাইলে সুযোগ দেওয়া যেত, কিন্তু সেই জিনিসটা বিসিবি করে নাই। তারপরে আসেন বাংলাদেশের মিডল অর্ডার নিয়ে কথা বলি। মুশফিকুর রহিম প্রথম ম্যাচে ব্যর্থ ছিলেন, তারপরে আঙুলের ইনজুরির কারণে পরের 2টা ওয়ানডে তিনি খেলতে পারেন নাই। কিন্তু তাওহিদ হৃদয় যেটা করছেন, 3 ম্যাচ মিলে তার স্কোরটা মনে হয় না 30-এর মতো হবে। তো মিডল অর্ডারের সমস্যাটা বাংলাদেশকে পুরোটা সিরিজই ভোগাইলো। যদি না লাস্ট ম্যাচটাতে আপনার মাহমুদুল্লাহ রিয়াদ কিছু করতেন, তাইলে একদম পুরোপুরি ব্যর্থতাই এই সিরিজটা পার হয়ে যাইত। তো দর্শক, ছোট ছোট এই কিছু ভুলগুলাই ছিল বাংলাদেশ আফগানিস্তানের সাথে হয়তোবা সিরিজ জিততো না, বাট আমার কাছে মনে হয় একজন ন্যাশনাল টিম হিসাবে এই ধরনের ডিসিশন মেক করাটা খুবই গণ্ডমূর্খের পরিচয় দেওয়া। যারা বড় বড় জায়গাতে বসে আছেন তাদের মাথায় কিভাবে আসে না এই বিষয়গুলো, সেটা আমার কাছে বোধগম্য না। বিকজ আমি ভাই একজন নর্মাল মানুষ, একজন দর্শক, আপনাদের মতোই ক্রিকেট খেলা দেখি, সেই হিসাবেই কথাবার্তাগুলো বলি। তো আমার কাছে যে জিনিসটা ধরা পড়ে সেটা কি তাদের চোখে ধরা পড়ে না? তারা কি সেই ব্যাপারগুলো সম্পর্কে কনসার্ন না? তারা কি বুঝে না যে আমার আসলে কাকে দলে রাখা উচিত, কাকে দলে রাখা উচিত না? এই ব্যাপারগুলাই দর্শক আসলে আপনারা আমার সাথে ভালো বলতে পারবেন যে বাংলাদেশ মূলত কোন কোন কারণে হেরে গেছে। তার মধ্যে কয়েকটা কারণ অবশ্যই আমার এই ভিডিওটার কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।